তারিখটা 25শে সেপ্টেম্বর 2025। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে হাজির পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মুনির। আসিম মুনির খুললেন একটি কাঠের বাক্স, ভেতরে সাজানো কিছু রঙিন পাথর। পাথরগুলোর দিকে ট্রাম্পের স্থির দৃষ্টি, যেন এগুলো কোনো গুপ্তধন। বাস্তবে এগুলো কোনো সাধারণ সুবিনিয়র নয়। পাকিস্তানের সেনাপ্রধানের কাছে আসলেই সেগুলো গুপ্তধন। এগুলো বাস্টেনেসাইট, মোনাজাইটের মতো পদার্থ, যা থেকে মেলে আধুনিক সভ্যতার জন্য অপরিহার্য কিছু উপাদান, যেমন নিওডাইমিয়াম, ল্যান্থামাইন এবং সেরিয়াম। ফটোগ্রাফাররা ছবি তুলল, সেই ছবি বিশ্ব মিডিয়াতে প্রচারও হলো। এই ঘটনাটি ছিল এক নতুন ধরনের কূটনৈতিক প্রদর্শনী। দশকের পর দশক পাকিস্তান বেশ ভালোভাবে ইউজ করেছে তাদের ভৌগোলিক অবস্থানকে, জিওপলিটিক্সে থেকেছে রিলেভেন্ট, হয়েছে আমেরিকা এবং চীনের স্ট্র্যাটেজিক পার্টনার। কিন্তু এই কার্ড ভবিষ্যতে কাজ নাও করতে পারে। এজন্য পাকিস্তানের হাতে এখন নতুন কার্ড, খনিজ সম্পদ। কিন্তু পাকিস্তানের ভেতরেই উঠল সমালোচনার ঝড়। পাকিস্তানি সিনেটর আইমান ওয়ালি খান পাক সেনাপ্রধানকে তুলনা করলেন একজন সেলসম্যানের সাথে। কিন্তু কেন এই কয়েকটি পাথর নিয়ে এত তোলপাড় শুরু হলো? কেন একটি দেশের সেনাপ্রধানের হাতে খনিজ সম্পদ ভর্তি বাক্স? কারণ এই বাক্সটি আমেরিকা এবং চীনের মতো শক্তিশালী দেশগুলোর মধ্যে চলমান এক নীরব যুদ্ধের সাইড শো। এই যুদ্ধ তেলের জন্য নয়, স্বর্ণের জন্যও নয়, বরং এমন 17টি উপাদানের জন্য যা বেঁধে রেখেছে আমাদের আধুনিক সভ্যতাকে। এগুলোকে বলা হয় রেয়ার আর্থ এলিমেন্ট। আর এই যুদ্ধে যে জিতবে তারই হাতে থাকবে ভবিষ্যতের প্রযুক্তি, অর্থনীতি এবং সামরিক শক্তি। আপনার হাতে থাকা স্মার্টফোনটি একবার দেখুন। এর ভাইব্রেশন মোটরের শক্তি, স্পিকারের ক্লিয়ার সাউন্ড আর ক্যামেরার লেন্সের নিখুঁত ছবি, সব কিছুর পেছনের অবদান এই রেয়ার আর্থ মিনারেলের। একটি স্মার্টফোনে ব্যবহার হয় প্রায় 8 ধরনের রেয়ার আর্থ এলিমেন্ট। এর ডিসপ্লেতে থাকা প্রতিটি পিক্সেলের উজ্জ্বল লাল এবং নীল রং তৈরির জন্য প্রয়োজন ইউরোপিয়াম, আর সবুজ রঙের জন্য প্রয়োজন টেরবিয়াম। ক্যামেরার লেন্সের ক্লারিটি বাড়াতে লাগে ল্যান্থানাম, আর শক্তিশালী ছোট্ট চুম্বকের জন্য লাগে নিওডাইমিয়াম। শুধু স্মার্টফোন নয়, আমাদের গ্রিন এনার্জির স্বপ্ন দাঁড়িয়ে আছে এই খনিজ সম্পদগুলোর উপর। একটি 3 মেগাওয়াট উইন্ড টারবাইনের জেনারেটরের জন্য প্রয়োজন প্রায় 300 কিলোগ্রাম নিওডাইমিয়াম। আমাদের স্বপ্নের ইলেকট্রিক গাড়ির মোটরের জন্য অপরিহার্য নিওডাইমিয়াম এবং ডায়াসপোরোসিয়াম। এমনকি হাইব্রিড গাড়ির ব্যাটারিতেও প্রয়োজন বিপুল পরিমাণ ল্যান্থানাম। বিশেষজ্ঞরা বলছেন আগামী কয়েক দশকে এই খনিজগুলোর চাহিদা বাড়তে পারে 7 থেকে 26 গুণ পর্যন্ত। এই খনিজগুলো শুধু আমাদের জীবনযাত্রাকেই সহজ করে না, ন্যাশনাল সিকিউরিটির জন্য এদের ভূমিকা অপরিসীম। ফাইটার প্লেনের শক্তিশালী ইঞ্জিন, মিসাইলের গাইডিং সিস্টেম, রাডার, সোনার প্রযুক্তি রেয়ার আর্থ এলিমেন্ট ছাড়া সম্ভবই না। F-35 ফাইটার জেটের প্রতিটি ইঞ্জিনের জন্য প্রয়োজন সামারারিয়াম কোবাল্ট চুম্বক। এমনকি যে ফাইবার অপটিক কেবলের মাধ্যমে চলতেছে গোটা দুনিয়ার ইন্টারনেট, সেই সিগন্যালকে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে সাহায্য করে ইরবিয়াম নামের আরও একটি রেয়ার আর্থ এলিমেন্ট। বটম লাইন হলো এই 17টি উপাদান ছাড়া আধুনিক সভ্যতা অচল। আর এখানেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য, যে সবুজ বিপ্লবের কথা আমরা বলি তা আসলে তৈরি করতেছে এক নতুন এবং আরও বিপজ্জনক খনিজ সম্পদ নির্ভরতা। তেল, গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানির উপরে নির্ভরতা কমাতে গিয়ে এমন কিছু খনিজের উপরে আমাদের নির্ভরতা তৈরি হচ্ছে যা সাপ্লাই চেইন নিয়ন্ত্রণ করে হাতে গোনা কয়েকটি দেশ। জিওপলিটিক্স কিন্তু এখানেই। আর এখানে সবচাইতে বড় খেলোয়াড়ের নাম পিপলস রিপাবলিক অফ চায়না বা চীন। চীনের এই আধিপত্য কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা ছিল চীনের সুপরিকল্পিত, সুচিন্তিত এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার ফল, যা শুরু হয়েছিল 1980-র দশকে। চীনের তৎকালীন সর্বোচ্চ নেতা এবং আধুনিক চীনের রূপকার দেন জিওপিং বলেছিলেন, মধ্যপ্রাচ্যে আছে তেল আর চীনের আছে রেয়ার আর্থ। ভিশনারি নেতাকেই বলে। 1980 সালে তিনি যা কল্পনা করেছিলেন তা এখন বাস্তব হচ্ছে। চীন তখনই 3টি গুরুত্বপূর্ণ কাজ করেছিল এই বিরল খনিজের সাপ্লাই চেনে একক ডমিনেশন ইনশিওর করার জন্য। প্রথমটি হলো রাষ্ট্রীয় ভর্তুকি।
চীন সরকার বিরল খনিজ সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে দিয়েছিল বিপুল পরিমাণ ভর্তুকি আন্তর্জাতিক বাজারে টিকে থাকার জন্য। দ্বিতীয়টি পরিবেশ দূষণকে অগ্রাহ্য করা। বিরল খনিজ উত্তোলন এবং পরিশোধন অত্যন্ত পরিবেশ দূষণকারী প্রক্রিয়া। পশ্চিমা দেশগুলো যখন পরিবেশগত আইনের কারণে পিছিয়ে যাচ্ছিল, চীন তখন চালিয়ে যাচ্ছিল সস্তায় উৎপাদন। আর তৃতীয় হলো প্রাইস ওয়ার বা মূল্যের যুদ্ধ। চীন ইচ্ছাকৃতভাবে কমিয়ে রেখেছিল বিরল খনিজের দাম, যার ফলে আমেরিকার মলিক্রপের মতো বড় কোম্পানিগুলোও হয়েছিল দেউলিয়া, বেরিয়ে যেতে বাধ্য হয়েছিল এই মার্কেট থেকে। কিন্তু চীনের আসল ক্ষমতা খনিজ সম্পদ উত্তোলনে নয়, বরং এর পরিশোধনে। চীন বিশ্বের 60 থেকে 70% রেয়ার আর্থ উত্তোলন করে, কিন্তু এই রেয়ার আর্থের পরিশোধন এবং প্রসেসিংয়ের 85 থেকে 90% নিয়ন্ত্রণ করে চীন একাই। এর মানে হলো আমেরিকা বা অস্ট্রেলিয়ার মতো দেশগুলো কাঁচামাল তুললেও সেগুলো ব্যবহারযোগ্য করতে পাঠাতে হতো চীনের কাছেই। এটাই ছিল চীনের সবচেয়ে বড় চোখ পয়েন্ট। 2010 সালে বিশ্ব প্রথমবারের মতো দেখতে পায় চীনের এই ক্ষমতার আসল রূপ। জাপানের সাথে সেনকাকু দ্বীপ নিয়ে বিবাদের জেরে চীন বন্ধ করে দেয় জাপানে বিরল খনিজের রপ্তানি। রাতারাতি বিশ্ববাজারে বেড়ে যায় এই খনিজগুলোর দাম 500% পর্যন্ত। গোটা বিশ্বের হাইটেক ইন্ডাস্ট্রি প্রায় স্তব্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। এই একটি ঘটনা ছিল আমেরিকা, ইউরোপ এবং জাপানের জন্য এক বিরাট সতর্কবার্তা। তারা বুঝতে পারে তারা কতটা ভয়ঙ্করভাবে একটি দেশের উপরে নির্ভরশীল। শুরু হয় এই নির্ভরতা থেকে বেরিয়ে আসার এক মরিয়া চেষ্টা। 2010 সালে সেই ধাক্কার পর শুরু হয় বিশ্বজুড়ে এক নতুন ভূরাজনৈতিক খেলা। আমেরিকা, ইউরোপ এবং ভারত সবাই মাঠে নামে নিজেদের সাপ্লাই চেইন সুরক্ষিত করতে। আমেরিকা নেয় এক অভূতপূর্ব পদক্ষেপ। জুলাই 2025 মার্কিন প্রতিরক্ষা দপ্তর বা পেন্টাগন আমেরিকার একমাত্র রেয়ার আর্থ উৎপাদনকারী সংস্থা এমপি ম্যাটেরিয়ালের সাথে স্বাক্ষর করে ট্রান্সফরমেশনাল পাবলিক প্রাইভেট পার্টনারশিপ চুক্তি। এটি কোনো সাধারণ চুক্তি নয়। পেন্টাগন $400 মিলিয়ন শেয়ার কিনে হয়ে ওঠে এই কোম্পানির বৃহৎ অংশীদার, দেয় $150 মিলিয়ন ঋণ এবং আগামী 10 বছরের জন্য উৎপাদিত সমস্ত চুম্বক কিনে নেওয়ার গ্যারান্টি দেয় মার্কিন সরকার। সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপটি ছিল চীনের প্রাইস ওয়ার মোকাবেলা করার জন্য একটি নির্দিষ্ট মূল্যের নিশ্চয়তা। এটি মুক্তবাজার অর্থনীতির নীতির সম্পূর্ণ বিপরীত। এটি ছিল জাতীয় নিরাপত্তার স্বার্থে চীনের বিরুদ্ধে এক অর্থনৈতিক যুদ্ধ। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন চালু করে তাদের ঐতিহাসিক ক্রিটিক্যাল ম্যাটেরিয়ালস অ্যাক্ট বা CRMA। 2030 সালের মধ্যে তাদের লক্ষ্যমাত্রা নিজেদের চাহিদার 10% উত্তোলন করা, 40% পরিশোধন করা এবং 25% রিসাইক্লিং বা পুনর্ব্যবহার করা। এই আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারাটি হলো একক দেশ থেকে মোট চাহিদার 65%-এর বেশি কৌশলগত কাঁচামাল আমদানির উপরে নিষেধাজ্ঞা, যা সরাসরি চীনের আধিপত্যের প্রতি এক চ্যালেঞ্জ। এই রেসে পিছিয়ে নেই ভারতও। আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে ভারত সরকার 2025 সালে চালু করে ন্যাশনাল ক্রিটিক্যাল মিনারেল মিশন। এর অধীনে ভারত সরকার গতি এনেছে দেশীয় খনিজ সম্পদ অনুসন্ধানে। কাবিলের মতো সংস্থার মাধ্যমে আর্জেন্টিনা এবং অস্ট্রেলিয়ার মতো দেশের সাথে চলছে অংশীদারিত্ব। বিদেশ থেকে খনিজ সম্পদ সাপ্লাই সুরক্ষিত করার এক চেষ্টা। কিন্তু এই ভূরাজনৈতিক লড়াইয়ের এক অন্ধকার দিকও কিন্তু রয়েছে। যেমন এই লড়াইয়ের অন্যতম যুদ্ধক্ষেত্র মিয়ানমার, বাংলাদেশের পাশের দেশ। হ্যাঁ, মিয়ানমার বিশ্বের অন্যতম প্রধান রেয়ার আর্থ উৎপাদনকারী দেশ, বিশেষ করে ডায়াসপোরোসিয়াম এবং টারবিয়াম। বেশ কিছু মূল্যবান হেভি রেয়ার আর্থ মিনারেলের জন্য খোদ চীন মিয়ানমারের উপর নির্ভরশীল। সবচাইতে ভয়াবহ পরিবেশ দূষণকারী বিরল খনিজগুলো অবৈধ উত্তোলন এবং পরিশোধনের জন্য মিয়ানমার একটা গুরুত্বপূর্ণ জায়গা, আর সেগুলো পরিশোধিত হয়ে চলে যাচ্ছে চীনে। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ পেজে গেলে দেখবেন 2024 সালের হিসাব অনুযায়ী চীন এবং আমেরিকার পর মিয়ানমার দুনিয়ার সবচেয়ে বেশি রেয়ার আর্থ মিনারেল মজুদ সম্পন্ন দেশ। 2021 সালে সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারে শুরু হয় গৃহযুদ্ধ। এক এক এলাকা চলে যেতে শুরু করে এক এক বিদ্রোহী গ্রুপের দখলে। বর্তমানে কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি বা KIA এর মতো বিদ্রোহী গোষ্ঠীগুলো দখল করে নিয়েছে প্রধান খনিগুলো। তারা এখন আর কেবলই বিদ্রোহী গ্রুপ নয়, এক বিশাল সম্পদের নিয়ন্ত্রকও বটে। তারা কর আরোপ করতেছে চীনের রপ্তানি করা বিরল খনিজের উপরে। এ থেকে পাচ্ছে বিপুল অর্থ। এরপর সেই অর্থ দিয়েই আবার চীনের কাছ থেকে কিনতেছে অস্ত্র।
সরাসরি আলোচনা চালিয়ে যাচ্ছে তারা বেইজিংয়ের সাথে। মিয়ানমারে ভারত এবং আমেরিকার মতো শক্তিগুলো তাদের নিজ নিজ স্বার্থে যোগাযোগ রেখেছে আলাদা আলাদা বিদ্রোহী গ্রুপগুলোর সাথে। পরিবেশ রক্ষা করতে ফসিল ফুয়েলের ব্যবহার কমাও, ইলেকট্রিক গাড়ির ব্যবহার বাড়াও, এই ধরনের কথা হর হামেশা আপনি শুনবেন। এটাই সবচাইতে বড় পরিহাস। যে প্রযুক্তিকে আমরা পরিবেশ বাঁচানোর উপায় বলে মনে করছি, সেই প্রযুক্তির জন্ম হচ্ছে পরিবেশকে ব্রুটালভাবে ধ্বংস করে। যেমন ইলেকট্রিক গাড়ির ব্যাটারি বানাতে লাগে রেয়ার আর্থ মিনারেল, আর রেয়ার আর্থ মাইনিং বিশ্বের সবচাইতে বেশি পরিবেশ দূষণকারী শিল্পগুলোর মধ্যে একটি পরিসংখ্যান অনুযায়ী প্রতি 1 টন রেয়ার আর্থ উৎপাদন করতে গিয়ে তৈরি হয় প্রায় 2000 টন বিষাক্ত বর্জ্য। এর মধ্যে রয়েছে বিষাক্ত গ্যাস, অ্যাসিড মিশ্রিত পানি এবং রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল। যেমন মিয়ানমার এবং চীনে প্রধান যে মাইনিং পদ্ধতি ইউজ করা হয় তার নাম ইনসিটু লিচিং। এই পদ্ধতিতে পাহাড়ের জঙ্গল কেটে পরিষ্কার করে শত শত গর্ত করা হয়। এরপর সেই গর্ত দিয়ে অ্যামোনিয়া সালফেটের মতো রাসায়নিক ঢালা হয়, যা পাহাড়ের মাটি এবং পাথরকে গলিয়ে এক বিষাক্ত তরল মিশ্রণে পরিণত করে। এই বিষাক্ত কাদা সংগ্রহ করা হয় বিশাল পুকুরে। স্যাটেলাইট থেকে দেখলে মনে হয় যেন পাহাড়ের গায়ে কেউ ফিরোজা রঙের বিষাক্ত ক্ষত তৈরি করে দিয়েছে। এই রাসায়নিক মিশ্রিত পানি ভূগর্ভস্থ পানি এবং নদীর সাথেও হরহামেশা মিশে যায়, যার ফলে মাছ এবং বন্যপ্রাণী মারা যায় এবং পানি ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। মিয়ানমারে খনিজ দূষণ সীমান্ত পেরিয়ে থাইল্যান্ডের মেকং নদীতেও ছড়িয়ে পড়তেছে। খনি এলাকার কাছাকাছি বসবাসরত মানুষের চর্মরোগ, শ্বাসকষ্ট, কিডনির সমস্যা এবং ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগের শিকার হচ্ছে, কারণ রেয়ার আর্থের সাথে প্রায়শই থোরিয়াম এবং ইউরেনিয়ামের মতো রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল মিশে থাকে। পশ্চিমা বিশ্ব কিন্তু এই পরিবেশ দূষণের দায় না নিতেই এবং সস্তায় রেয়ার আর্থ পাওয়ার জন্যই একসময় এই সেক্টরটি চীনের ঘাড়ে চাপিয়ে দিয়েছিল। চীন সুযোগটি কাজে লাগিয়েছিল। পশ্চিমারা ভাবেনি চীন একদিন তাদের টেক্কা দেবে। চীনকে ইউজ করতে চেয়েছিল তারা, চীন ইউজড হয়েছিল, আর এখন চীন দাঁড়িয়ে গেছে নিজের পায়ে। ফলাফল এখন পশ্চিমারা এই শিল্পকে নিজেদের দেশে ফিরিয়ে নিতে চাচ্ছে, কিন্তু তখন আবার তাদের নিজেদের পরিবেশ সচেতন জনগণের কাছ থেকেই প্রতিরোধ ফেস করতে হচ্ছে। জনতা স্লোগান দিচ্ছে, আমার বাড়ির উঠোনে এসব নয়, নট ইন মাই ব্যাকইয়ার্ড। পাগলও নাকি নিজের ভালো বোঝে? সুস্থ মানুষের তো আরও বেশি বোঝা উচিত। প্রশ্ন হলো, আমাদের ভবিষ্যতের প্রযুক্তিকে শক্তি যোগান দিতে আমরা কি বিষাক্ত করে ফেলতেছি এই পৃথিবীকে? বাঁচতে তো হবে এই পৃথিবীতেই, সুতরাং দরকার ভারসাম্য আমরা কিভাবে রক্ষা করব তার উপরেই নির্ভর করতেছে মানবজাতির আগামী দিনের পথ চলা। আজ এ পর্যন্তই। রেয়ার আর্থ মিনারেলের মতো আরেকটি সম্পদের অভাব ভয়াবহভাবে দেখা দিতে পারে, সেটা হলো বালি। বিশ্বাস হয় না? এই ভিডিওটি দেখতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ।